শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম তপু তোমাদের জন্য হিসাব বিজ্ঞানের একটি কোর্স নিয়ে হাজির হয়েছি। তোমরা অনেকেই যারা নবম শ্রেণীতে ভর্তি হয়েছো এবং কমার্স নিয়েছো, তারা অ্যাকাউন্টিং বিষয়টাকে শিখতে চাচ্ছ, তোমাদের জন্যই আমার আজকের এই আয়োজন। আমার এই চ্যানেলে তোমরা অ্যাকাউন্টিং এর সব ভিডিও পেয়ে যাবে, অর্থাৎ ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওই এই চ্যানেলে পাবে। তার জন্য প্রথমেই রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তুমি কোন ক্লাসে কোন স্কুলে পড়ো এবং তোমার নামটি কি অবশ্যই কমেন্টস করবে। তাহলে আমি বুঝবো যে তুমি আমার নিয়মিত একজন দর্শক, অর্থাৎ তুমি আমার কাছ থেকে এই ইউটিউব চ্যানেল থেকে হিসাব বিজ্ঞান শিখতে আগ্রহী। চলো তাহলে আজকে শুরু করি। আমরা হিসাব বিজ্ঞান শুরু করার আগে তোমাদেরকে বলে নিই, আমি কিন্তু একেবারেই ধারাবাহিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো বিষয়কে বোঝানোর চেষ্টা করব। তাই ধারাবাহিকভাবে প্রত্যেকটি ভিডিও দেখার অনুরোধ রইল। চলো তাহলে আমরা আজকের পর্ব শুরু করি এবং আমরা বোর্ডে চলে যাই। তোমরা যারা কমার্স নিয়েছো তাদের তোমাদের হিসাব বিজ্ঞান বইটির সর্বপ্রথম যে বিষয়টি জানতেই হবে সেটা হলো ঘটনা থেকে লেনদেনের উৎপত্তিটা কিভাবে হয়, অর্থাৎ একটি ঘটনা থেকে কারবারের লেনদেন সৃষ্টি হয়। প্রত্যেকটা ঘটনা কিন্তু লেনদেন না, কিন্তু প্রত্যেকটা লেনদেন কিন্তু একটি ঘটনা। তো আমরা আজকের আয়োজনে রেখেছি লেনদেন নিয়ে বিস্তারিত কথা। আজকের ভিডিওটি দেখলে তোমরা অবশ্যই লেনদেন চিনতে পারবে, বুঝতে পারবে এবং লেনদেন সম্পর্কে ধারণা পাবে। চলো, যারা অ্যাকাউন্টিং একেবারেই বোঝো না, প্রথম শিখছো, তাদের জন্য লেনদেন নিয়ে কিছু কথা বলি। লেনদেন শব্দের আবিধানিক অর্থ হলো আদান এবং প্রদান, অর্থাৎ দেওয়া নেওয়া। ইংরেজিতে বললে গিভ অ্যান্ড টেক, অথবা গ্রহীতা এবং দাতা। মানে একজন ব্যক্তি প্রদান করবে এবং একজন ব্যক্তি গ্রহণ করবে। এটা হলো লেনদেনের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য। দুটি পক্ষ ছাড়া লেনদেন হবে না। আমরা বুঝতে পারলাম যে কারবারের ভিতরে লেনদেন কিভাবে হয়। লেনদেন হতে হলে কতগুলো বৈশিষ্ট্য অবশ্যই আমাদেরকে জানতে হবে। যে বৈশিষ্ট্যগুলো যদি আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, তাহলেই আমরা লেনদেনকে কি করতে পারবো, চিহ্নিত করতে পারবো। লেনদেন হতে হলে অবশ্যই ঘটনাটিতে অর্থের অঙ্ক থাকতে হবে, অর্থাৎ যে ঘটনাটার ভিতরে টাকা জড়িত, অর্থ জড়িত, সেই ঘটনাটাকে আমরা প্রাথমিক অবস্থায় লেনদেন হিসেবে চিহ্নিত করব। দ্বিতীয়ত, অবশ্যই একজনার টাকার পরিমাণ বেড়ে যেতে হবে এবং একজনার টাকার পরিমাণ কমে যেতে হবে, তাহলেও লেনদেন হবে। লেনদেনে অবশ্যই দুটি ব্যক্তি, দুটি প্রতিষ্ঠান, অথবা একটি ব্যক্তি একটি প্রতিষ্ঠান, দুটি সত্তা থাকতে হবে। অর্থাৎ একজনের টাকা সে আরেকজনকে দিতে হবে, নিজের টাকা নিজের কাছে নিলে কিন্তু সেটা লেনদেন হবে না। ওকে, এরপরে কোনো প্রকারের ব্যক্তিগত ঘটনা যা কারবারের সাথে জড়িত না, সেটাও কিন্তু লেনদেন হিসেবে অন্তর্ভুক্ত হবে না। তবে ব্যক্তিগত ঘটনার সাথে যদি কারবার জড়িত থাকে, তাহলে আমরা সেটাকে লেনদেন বলবো। কিভাবে? প্রতিষ্ঠানের টাকা দিয়ে ছেলে মেয়েদের স্কুলের বেতন দেওয়া হলো, প্রতিষ্ঠানের টাকা দিয়ে নিজের বাসা ভাড়া দেওয়া হলো, প্রতিষ্ঠানের টাকা দিয়ে আয়কর বা জীবন বীমা প্রিমিয়াম প্রদান করা হলো, তাহলে প্রতিষ্ঠানের টাকা কিন্তু নিজে মালিক উত্তোলন করে নিয়ে যায়, এটা কিন্তু লেনদেন হবে। কিন্তু ব্যক্তিগত অর্থ দিয়ে যদি কোনো কিছু ক্রয় করে, বিক্রয় করে, তাহলে সেটাকে আমরা লেনদেন বলবো না। তবে ব্যক্তিগত টাকা যদি আবার প্রতিষ্ঠানকে দেয়, ব্যবসা প্রতিষ্ঠানে দেয়, তাহলে কিন্তু সেটা অবশ্যই লেনদেন হবে। তাহলে বুঝলাম, শুধু ব্যক্তিগত ঘটনাকে আমরা লেনদেন বলতে পারবো না, কিন্তু কারবারের সাথে ব্যক্তিগত ঘটনা যদি জড়িত থাকে তাহলে তাকে লেনদেন বলবো। লেনদেনের কারণে অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে হবে। আর্থিক অবস্থার যদি কোনো প্রকারের চেঞ্জ না হয়, পরিবর্তন না হয়, তাহলে সেটাকেও আমরা লেনদেন বলতে পারবো না। যেমন আমি একজনকে কোনো একটা কিছুর জন্য ফরমায়েশ প্রদান করেছি, যেমন ম্যানেজারকে বললাম আপনাকে মাসে 20,000 টাকা বেতন দিব। আমি কিন্তু তাকে 20,000 টাকা বেতনের কথা বলেছি, বাট তাকে কিন্তু 20,000 টাকা আমি দেইনি। তার মানে এখানে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, সো এটাকে আমরা লেনদেন হিসেবে চিহ্নিত করতে পারবো না। কিন্তু ম্যানেজারকে যদি 10,000 টাকা বেতন দেওয়া হলো
এমন ঘটনা যদি দেখি যেখানে টাকা তাকে প্রদান করা হয়েছে এবং আমার টাকা, প্রতিষ্ঠানের টাকা কমে গেছে, দ্যাট মিনস আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, সো এটাকে আমরা লেনদেন বলবো। আবার মালিক ব্যবসা শুরু করছে, অনেকে আমরা বলতে পারি যে ব্যবসা শুরু করলে কি লেনদেন হয়? অবশ্যই ব্যবসা শুরু করলে সেটা লেনদেন হবে। ব্যাংকে টাকা জমা দিলেও লেনদেন হবে, ব্যাংক থেকে টাকা উত্তোলন করলেও লেনদেন হবে। কিন্তু ছেলের বিয়ে, মেয়ে মারা গেল, প্রতিষ্ঠানের ম্যানেজার মারা গেল, অ্যাক্সিডেন্টে আহত হলো, এগুলো কিন্তু আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে না, সো এগুলো কিন্তু ব্যবসায়িক লেনদেনে অন্তর্ভুক্ত হবে না। আর একটা বলেছি ফরমায়েশ। ফরমায়েশ মানে আমি কাউকে অর্ডার করা কিন্তু সেটা বাস্তবায়ন না করা, এখন পর্যন্ত হয়নি। যেমন আমি এই কোম্পানি থেকে 1,00,000 টাকার পণ্য ক্রয় করব, এটা বলে আমি তাকে ফরমায়েশ করেছি, কিন্তু আমি এখন পর্যন্ত তাকে টাকাও প্রোভাইড করিনি, তার প্রোডাক্টও আমি গ্রহণ করিনি। তার মানে এটাকেও আমরা লেনদেন হিসেবে চিহ্নিত করতে পারবো না, তার মানে এটা লেনদেন হবে না। তাহলে বুঝতে পারলাম যেখানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে, দুটি পক্ষ থাকবে, একটি পক্ষের ইনক্রিজ হবে আর একটি পক্ষের ডিসক্রিজ হবে, তাহলে আমরা তাকে লেনদেন বলতে পারি। তাহলে লেনদেন হতে হলে দুটি পক্ষ লাগবে, লেনদেন কিন্তু দৃশ্যমান এবং অদৃশ্যমানও হতে পারে। যেমন কোনো সম্পত্তির অবচয় যদি হয়, অবলোপন যদি হয়, তাহলে সেটাও কিন্তু লেনদেন। যেমন আমি একটি যন্ত্রপাতি কিনেছি 1,00,000 টাকা দিয়ে, এটার আয়ুষ্কাল মানে আমি এটার জীবদ্দশা ধরেছি যে এই মেশিনটা আমি 20 বছর ব্যবহার করতে পারবো। তাহলে আমি যে টাকা দিয়ে মেশিনটা কিনলাম, তাহলে প্রতি বছর কিন্তু তার একটা অংশ বা দাম কমতে থাকবে। এই যে টাকাটা কমতে থাকলো সেটা কিন্তু আমরা দেখতে পাই না। এই অদৃশ্যমান যে কমা, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটা, এটাও কিন্তু ব্যবসায়িক লেনদেন। তাহলে বন্ধুরা, আমরা কি লেনদেন কোনগুলোকে বলে এবং লেনদেন নয় কোনগুলো সেটা সম্পর্কে সাধারণত ধারণা পেয়েছি বলে আমি আশা করি। তোমরা কি বুঝলে? কেমন ভিডিওটি কেমন লাগলো? অবশ্যই প্রত্যেককে অনুরোধ রইল একটি কমেন্টস করার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবে এবং ভিডিওটি শেয়ার করবে। ভালো থাকবে। আগামী পর্বে চমৎকার আরেকটি বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।